হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। মগধ মহাজন পদটি কোন কোন নদী দ্বারা বেষ্টিত ছিল? অর্থাৎ আমরা যে পড়েছি ষোড়শ মহাজন পদ, অর্থাৎ 16টি মহাজন পদ ছিল, তার মধ্যে মগধ এই মহাজন পদটি কোন কোন নদী দ্বারা ঘেরা ছিল বা বেষ্টিত ছিল? অপশন বলছে গঙ্গা ও ঝিলাম নদী, নাকি গঙ্গা ও যমুনা নদী, নাকি গঙ্গা ও সোন নদী, নাকি গঙ্গা ও গোদাবরী নদী। কি হবে? গঙ্গা ও সোন নদী দ্বারা কিন্তু মগধ মহাজন পদটি পরিবেষ্টিত ছিল। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ষোড়শ মহাজন পদটা আমরা কোন কোন গ্রন্থ থেকে জানতে পারি, না বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় আর জৈন গ্রন্থ ভগবতী সূত্র। যদি পরীক্ষায় এবার স্পেসিফিক হয়ে জানতে চাই যে কোন জৈন গ্রন্থ থেকে আমরা ষোড়শ মহাজন পদের ইতিহাস জানতে পারি, তখন আনসার হয়ে যাবে ভগবতী সূত্র। আর যদি বলা হয় কোন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা জানতে পারি, তখন হয়ে যাবে অঙ্গুত্তর নিকায়। ঠিক আছে। আচ্ছা, মগধ এই যে 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি সমৃদ্ধশালী ছিল এই মগধ মহাজন পদটি। আচ্ছা, মগধে সর্বপ্রথম কোন রাজবংশ রাজত্ব করেছে? হর্ষাঙ্ক বংশ রাজত্ব করেছে। আচ্ছা, প্রতিষ্ঠাতা কে ছিল? বিম্বিসার। বিন্দুসার কিন্তু মৌর্য যুগের রাজা, আর বিম্বিসার কিন্তু হর্ষাঙ্ক বংশের রাজা, যে মগধে সর্বপ্রথম হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, এই যে মগধের রাজধানী কি ছিল? না প্রাথমিক অবস্থায় প্রথমে ছিল কিন্তু বিহারের রাজগীর বা রাজগৃহ। অ্যাকচুয়ালি মগধরা কোথায়? দক্ষিণ বিহারে অবস্থিত, তাই প্রথম অবস্থায় তার রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর। সেটাকে উদয়ভদ্র, ওই হর্ষাঙ্ক বংশেরই তৃতীয় সম্রাট উদয়ভদ্র কিন্তু রাজধানীটা রাজগৃহ থেকে কিন্তু পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিল। তাহলে মগধের প্রাথমিক অবস্থা রাজধানী ছিল রাজগৃহ এবং পরবর্তীত হয়ে গেছিল কোথায়? পাটলিপুত্র, যেটা বর্তমান নাম বিহারের পাটনা। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে কে এটা রাজধানীটা স্থানান্তর করেছিল সর্বপ্রথম, না উদয়ভদ্র, যেটাকে উদয়নও কিন্তু ইতিহাসে বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে কিন্তু এই মগধ মহাজন পদটাই কিন্তু সর্বপ্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিল। অন্যান্য মহাজন পদগুলো বা অন্যান্য দেশীয় রাজ্যগুলোতে সেই সময় যুদ্ধের সময় ঘোড়ার ব্যবহার করত, সর্বপ্রথম মগধ মহাজন পদেতেই কিন্তু হাতির ব্যবহার শুরু হয়েছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই ওপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন বলছে জেনেভা, নাকি লিওন, নাকি প্যারিস, নাকি ভিয়েনা। কি হবে? ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে কিন্তু ওপেকের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, ওপেকটা কেন গঠিত হয়েছিল? আচ্ছা, ফুল ফর্মটা দেখ, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্থাৎ কি না, তেলগুলোকে রপ্তানি করবার জন্য তাদের মধ্যে একটা সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠনটাই হচ্ছে কি ওপেক। তাহলে ওপেক কোন তেলের সংগঠন? না পেট্রোলিয়াম নামক যে জ্বালানি তেলটার খনিজ রয়েছে, তার একটা সংগঠন হচ্ছে ওপেক। আচ্ছা, ওপেক কত সালে গঠিত হয়? 1960 সালে গঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? না এখন কিন্তু ওপেকের বর্তমান সদস্য দেশের সংখ্যা 12টি। যখন ওপেক গঠিত হয় অর্থাৎ 1960 সালে কিন্তু 12টি দেশ কিন্তু ওপেকের সদস্যভুক্ত ছিল না, মাত্র ছিল 5টি। কোন কোনগুলো? না ইরান ছিল, ইরাক ছিল, কুয়েত ছিল, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা, এই 5টি দেশ নিয়ে কিন্তু ইরাকের যে রাজধানী বাগদাদ, সেই বাগদাদে কিন্তু সর্বপ্রথম ওপেক স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্ন দেশ এসে যুক্ত হচ্ছে ওপেকের সাথে, দিয়ে এখন বর্তমানে সদস্য দেশের সংখ্যা হচ্ছে ওপেকের 12টি। হলো? আচ্ছা, অপশন কি বলছে? জেনেভা। আচ্ছা, জেনেভাতে কিসের হেডকোয়ার্টার রয়েছে? হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
আর একটা কি WTO WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং আরেকটা আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলুক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলুক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুক, এগুলো কিন্তু সব তাদের সদর দপ্তরগুলো কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আচ্ছা, অপশন বি এ বলা আছে লিওন। লিওনটা কোন দেশে আছে? ফ্রান্সে আছে। ফ্রান্সের লিওনে আছে ইন্টারপোলের সদর দপ্তর। কিসের? ইন্টারপোল সংস্থার কিন্তু সদর দপ্তর। আচ্ছা, অপশন সি এ আছে প্যারিস। ফ্রান্সের প্যারিসে কি আছে? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সাধারণত লোকসভার প্রতিটি বৈঠকে কোন সময়কে প্রশ্নোত্তর ঘন্টা বলা হয়? সাধারণত লোকসভার কোন ঘন্টাকে বা কোন সময়টাকে প্রশ্নোত্তর বা কোয়েশ্চেন আনসার পর্ব হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়? অপশন বলছে প্রথম ঘন্টা, নাকি দ্বিতীয় ঘন্টা, নাকি বিশ্রাম ঘন্টা, নাকি শেষ ঘন্টা? কি হবে? প্রথম ঘন্টা। প্রথম ঘন্টা। আচ্ছা, লোকসভা কতক্ষণ খোলে? না, লোকসভার কাজ শুরু হয় 11টা থেকে একবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। অর্থাৎ 11টা থেকে 6টা পর্যন্ত টোটাল সময়টাকে কিন্তু কতগুলো স্ল্যাবে বা কতগুলো স্লটে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম পর্ব অর্থাৎ 11টা থেকে 12টা পর্যন্ত থাকে প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, 12টা থেকে 1টা পর্যন্ত থাকে জিরো আওয়ার। 1টা থেকে 2টো পর্যন্ত থাকে কি লাঞ্চ টাইম, আর 2টো থেকে 6টা পর্যন্ত হয় লেজিসলেটিভ বিজনেস। সব বিষয়গুলো বলে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নোত্তর আর জিরো আওয়ার এই দুটোর যে পর্ব, এই পর্বতে কিন্তু প্রশ্ন আর উত্তরের পর্ব চলে। ঠিক আছে, প্রশ্ন একজন করবে, একজন উত্তর দেবে, এরকম পর্বগুলো চলে। আচ্ছা, প্রশ্নোত্তর পর্বে কে কাকে প্রশ্ন করবে? না, ধর এটা একটা পার্লামেন্টের একটা লোকসভার কক্ষ এটা। আচ্ছা, ধর আমি কৃষি বিভাগের মন্ত্রী, অর্থাৎ আমি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী, আর তোরা হচ্ছে কোনো মন্ত্রিত্ব পাসনি, তোরা হচ্ছে এমপি। তাহলে কৃষি বিষয়ে যে আমি যেহেতু কৃষির কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে আমি কৃষির যাবতীয় বিষয় সর্বোচ্চ উপরে বসে আছি, তাই তো? তাহলে তোরা ধর সাধারণ এমপি হয়ে বা সাংসদ হয়ে তোরা কিন্তু আমাকে প্রশ্ন করতেই পারিস, বিভিন্ন কৃষির বিভিন্ন কোয়েশ্চেন তোরা করতেই পারিস। এই যে লোকসভার সদস্য অর্থাৎ এমপিরা কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করবে, এই বিষয়টা কি বলা হচ্ছে? প্রশ্নোত্তর পর্ব। আচ্ছা, এই পর্বগুলো তুই কিন্তু আমাকে সরাসরি করতে পারবি না। তার প্রশ্নটি করার 10 দিন আগে কিন্তু তোকে লোকসভাতে জানাতে হবে, অর্থাৎ স্পিকারের কাছে জানাতে হবে। অ্যাকচুয়ালি মহাসচিবকে জানাবি, মহাসচিব আবার লোকসভার স্পিকারকে জানাবে। তুই জানালি, আমি তার 10 দিন পর কিন্তু তোর করা প্রশ্নের ওই কৃষি বিভাগ সম্পর্কে আমি যে উত্তরটা দেব সেটা কিন্তু প্রশ্নোত্তর পর্বের মধ্যে থাকবে। আচ্ছা, আমি প্রশ্নটা আমি দুভাবে দিতে পারি বা তোরা আমাকে দুভাবে প্রশ্ন করতে পারিস। ধর তুই আমাকে বললি যে এই 2023-24 মরশুমে আমি কত কৃষিজ ফসল উৎপন্ন করেছি আর কতটা বিদেশে রপ্তানি করেছি, সেটা আমাকে তুই বলতে পারিস যে আমাকে লিখিত আকারে দাও, তথ্য সমৃদ্ধ আমাকে লিখিত আকারে দাও, সেটা বলতে পারিস। আর তুই ধর আমাকে প্রশ্ন করলি যে এই 24-25-এর মরশুমেতে বা এই যে আপকামিং যে কিছু বছরগুলোতে কৃষির বিষয়ে আপনি কি কি নতুন ব্যবস্থা নিতে চাইছেন বা কি কি নিয়েছেন সেই সম্পর্কে আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলুন। তাহলে সেটা তুই আমাকে জানতে চাইছিস, মানে মৌখিকভাবে জানতে চাইছিস তুই, আর তুই আমার কাছ থেকে জানতে চাইছিস কি যে তথ্যগুলো লিখিত আকারে। তাহলে যখন সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীকে কি লিখিত আকারে প্রশ্নটা জানতে চাইবে, সেটা হবে আনস্টার্ড কোয়েশ্চেন। লিখিত আকারে জানা মানে আনস্টার্ড কোয়েশ্চেন। আর তুই আমাকে জানতে চাইছিস কি মৌখিকভাবে, সেই কোয়েশ্চেন গুলোকে বলা হবে স্টার্ট কোয়েশ্চেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যখন কোনো সাংসদ কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে মৌখিকভাবে উত্তর জানতে চায়, তখন সেটাকে কোন কোয়েশ্চেনের আন্ডারে ফেলা হবে? তখন কিন্তু সেটাকে বলা হবে স্টার্ট কোয়েশ্চেন। আর আনস্টার্ট কোয়েশ্চেন কোনগুলো? না, যখন তুই আমাকে লিখিত আকারে দিতে বলছিস, সেগুলো কিন্তু হয়ে যাবে আনস্টার্ট কোয়েশ্চেনের মধ্যে পড়বে। আচ্ছা, তোকে আমি ধর লিখে দিয়ে দিলাম, তোর যে প্রশ্নগুলো রয়েছে তোকে আমি লিখে দিয়ে দিলাম, তুই কিন্তু ঘুরিয়ে আমাকে আর কাউন্টার অ্যাটাক বা প্রশ্ন করতে পারবি না। কিন্তু তোকে আমি যখন মৌখিক উত্তরটা দিচ্ছি, তুই কিন্তু সেখান থেকে আবার আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারিস। তাহলে কি না, আনস্টার্ট কোয়েশ্চেন, আনস্টার্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু কি ঘুরিয়ে প্রশ্ন করা যায় না। স্টার্ট কোয়েশ্চেন অর্থাৎ যেটা আমি কি মৌখিক বলছি, সেখানে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে করা যায়।
তাহলে হলো এটা। আচ্ছা, আরেক ধরনের আছে শর্ট আনসার কোয়েশ্চেন, শর্ট নোটিস কোয়েশ্চেন। শর্ট নোটিস কোয়েশ্চেনটা কেমন? তাহলে আমি কি বললাম না, তুই যখন বা তোরা যখন প্রশ্ন আমাকে করবি তার আগে 10 দিন আগে তোকে নোটিশ দিয়ে জানাতে হবে লোকসভার কক্ষে। কিন্তু ধর এমন একটা জরুরি অবস্থা হয়ে গেল, সেখানে কোনো নোটিশ দেওয়ার সময় পর্যন্ত নেই, তখন তুই কি এক ধরনের নোটিশ জারি করবি, যার মাধ্যমে কি 10 দিন, আমি বললাম অ্যাটলিস্ট 10 দিন রাখতে হবে, 10 দিনের আগেই কিন্তু তোরা আমার কাছ থেকে আনসারটা পেয়ে যেতে পারি। ওই যে কোয়েশ্চেন গুলো, অর্থাৎ 10 দিনের আগে নোটিশ জারি করে যে আমি প্রশ্ন আনসারটা দেবো বা প্রশ্নটা তুই আনসারটা পাবি, সেটাকে বলা হবে শর্ট নোটিস কোয়েশ্চেন। হলো? তাহলে মেনলি 3 ধরনের হয়ে থাকে, স্টার্ট কোয়েশ্চেন অর্থাৎ আমি যেটা কি মৌখিক দেবো, আনস্টার্ট কোয়েশ্চেন যেটা আমি লিখিত দেবো। আচ্ছা, আরেক ধরনের হয়ে থাকে কি না, 10 দিনের আগেই নোটিশ জারি করে আনসার যে পর্বটা চলবে সেটা হচ্ছে শর্ট নোটিস কোয়েশ্চেন। আরেক ধরনের হয়ে থাকে কোয়েশ্চেন অন প্রাইভেট এমপি। কোয়েশ্চেন অন প্রাইভেট এমপি, এই বিষয়টা কেমন? ধর এই 3 ক্ষেত্রে কি না, এমপিরা কোয়েশ্চেন করবে কাকে? কোনো একটি মন্ত্রীকে কোয়েশ্চেন করবে। কিন্তু ধর তুই এমপি লোকসভার পক্ষে আছিস, কিন্তু তুই তো কোনো মন্ত্রী নয়, মানে এই নয় যে তুই মন্ত্রী হয়ে গেছিস, মন্ত্রী হোসনি বলে তোকে কেউ প্রশ্ন করবে না। আমি মন্ত্রী, তোরা আমাকে প্রশ্ন করতেই পারিস, কিন্তু তুই ধর কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে জিতেছিস, তাহলে আমিও তো অন্যান্য মন্ত্রী বা আমিও একজন যেহেতু মন্ত্রী, আমিও তো জিজ্ঞেস করতে পারি যে তুমি ওই ওই লোকসভা কেন্দ্রের জন্য তুমি কি কি উন্নতি করেছো বা কি কি ভাবছো। তাহলে যখন এমপিরা এমপি কে প্রশ্নটা করছে, সেটা হয়ে যাবে কি কোয়েশ্চেন অন প্রাইভেট এমপি। আর যখন এমপিরা মিলে কোন একটি কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্নগুলো করবে, সেগুলো হয়ে যাবে স্টার্ট কোয়েশ্চেন, আনস্টার্ট কোয়েশ্চেন আর শর্ট আনসার কোয়েশ্চেন। হলো? তার এইভাবে কিন্তু তো মোটামুটি প্রশ্ন পর্বটা শেষ হবে। তাহলে 11টা থেকে 12টা এই প্রশ্ন উত্তর পর্ব চলবে, 12টা থেকে 1টা পর্যন্ত তো 0 আওয়ার চলবে। এরকমই প্রশ্ন হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু ওই টাইমের মধ্যে থাকবে। 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ টাইম হবে, আর 2টো থেকে 6টা পর্যন্ত তোর হয়ে যাবে লেজিসলেটিভ বিজনেস। অর্থাৎ সেখানে কি না, ধর কোনো যদি আইন আনতে হয় বা কোনো আইনে যদি সংশোধন করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশন বলছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, নাকি নিরক্ষীয় অঞ্চল, নাকি মেরু অঞ্চল, নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল। কি হবে? নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এই জন্য দেখবি নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কি চিরহরিত বনভূমিগুলো লক্ষ্য করা যায়। যেমন ব্রাজিলে রয়েছে কি পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভাকে, এগুলো কিন্তু ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় জলবায়ুর মধ্যে পড়ে। ওখানে কি না, সেরকম ঋতু পরিবর্তন সেখানে দেখা যায় না। দিনের বেলায় যেমন উষ্ণতা, রাত্রি বেলায় কি হবে ঠিক সেরকমই শীতল। কেন শীতল হয় না, ওখানে প্রতিদিন বিকাল 4টে বা 5টা অর্থাৎ অপরাহ্নের সময় কি হবে, বিকাল বেলার দিক করে কি হয় না, পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। তাহলে উষ্ণতা ছিল দুপুর বেলায় খুব বেশি, বিকেল বেলায় বৃষ্টিপাত হয়ে কি হয়ে যাচ্ছে না, খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং প্রতিদিন বিকাল বেলায় দেখ বৃষ্টিপাত হচ্ছে বলে কিন্তু এই নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। হলো? আচ্ছা, অপশন এ বলছে কি, আর এখানে প্রশ্ন আসতে পারে যে বৃষ্টিপাতটা হয় কোন পদ্ধতিতে হয়? পরিচলন। বৃষ্টিপাত 3 ধরনের হয়ে থাকে, একটা পরিচলন হয়ে থাকে, একটা শৈলতক্ষেপ হয়ে থাকে, আর একটা ঘূর্ণ বৃষ্টি হয়ে থাকে। তাহলে পরিচলন পদ্ধতিতে কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। হলো? আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কি কি না, ইতালি রয়েছে, রোম রয়েছে, তারপরে স্পেন, ফ্রান্স, এই সমস্ত দেশগুলো ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এবং এখানে যে বায়ুটা দেখা, এখানে যে জলবায়ুটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। আচ্ছা, এই ভূমধ্যসাগরীয় অ্যাকচুয়ালি কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ে যায়। ঠিক আছে? এই নাতিশীতোষ্ণ বা ভূমধ্যসাগরীয় মণ্ডলের যে এখানকার যে ধর ওখানকার মেন বৈশিষ্ট্য কি না, গ্রীষ্মকালে শুষ্ক, অর্থাৎ আমাদের এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, আর্দ্র হয় আমাদের এখানে গ্রীষ্মকাল, কিন্তু ভূমধ্যসাগর অঞ্চলে ঠিক তার উল্টো হয়। অর্থাৎ কি না, গ্রীষ্মকালটা শুষ্ক হয় আর শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে? এজন্যই ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল চাষের জন্য সবচেয়ে বেশি মানে আদর্শ।
তাহলে কি হলো না, শীতকালে অতক্ষণে বেশি বৃষ্টিপাত হয়, আমাদের এখানে শুষ্ক থাকে। ওই পশ্চিমা বায়ু দ্বারা বাহিত হয়ে এসেই কিন্তু এই ভূমধ্যসাগরের জলবায়ুর নিম্নচাপটা আমাদের পশ্চিম ভারতের দিকে কিছুটা চলে আসে। তাই আমাদের ভারতেও শীতকালেতে বৃষ্টিপাত হয়, যেটাকে হচ্ছে বলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়ে থাকে। তাহলে ওখানে কি বৈশিষ্ট্য না, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত হয়। আর নিরক্ষীয় জলবায়ুতে কি হচ্ছে, সারা দিনের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে প্রতিদিন তো সন্ধ্যাবেলা বা বিকাল বেলার দিকে বৃষ্টিপাত হবে, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলো। আচ্ছা, মেরু অঞ্চল, মেরু একবারে ওপরের দিকে বরফে ভর্তি, ওখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, হলেও কি তুষারপাত হয়। আর কি আছে না নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল না উষ্ণ না গরম, তখনও বেশি বৃষ্টিপাত হয় না। তাহলে যদি বলা হয় সবচেয়ে কোন জলবায়ু অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কোন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। হলো। আচ্ছা, বলছে এসি থেকে ডিসি পরিবর্তন করতে কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়? এসি থেকে ডিসি পরিবর্তন করতে কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়? অপশন বলছে রেকটিফায়ার, নাকি ইনভার্টার, নাকি ক্যাপাসিটর, নাকি ভোল্ট মিটার। কি হবে? রেকটিফায়ার। রেকটিফায়ার কিন্তু এসি থেকে ডিসি তে কারেন্টকে চেঞ্জ করে। আচ্ছা, এসির ফুল ফর্ম কি? অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি কারেন্টটা যে প্রবাহ হচ্ছে তার যদি অভিমুখে চেঞ্জ হয়, সময়ের রেসপেক্টিভে যদি ইলেকট্রিকের কারেন্টটা, এই কারেন্টের যে ফ্লো হচ্ছে তার যদি অভিমুখটা বা ডাইরেকশনটা চেঞ্জ হয়, তখন সেটাকে বলা হবে অল্টারনেটিভ কারেন্ট। আর যদি সময়ের সাপেক্ষে যদি তড়িৎ প্রবাহ, যে কারেন্টটা প্রবাহ হচ্ছে তার যদি অভিমুখ চেঞ্জ না হয়, সেটাকে বলা হবে ডিসি। অর্থাৎ আমাদের যে বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো থাকে, বাল্বটাকে ধর, ওইটাই কি না কারেন্টটা একবার বৈদ্যুতিক বাল্বে যায়, আবার বৈদ্যুতিক বাল্ব থেকে আবার কারেন্টটা, এইভাবে অর্থাৎ বিভিন্ন দিকে মানে রিভার্সে কিন্তু যাতায়াত করতে পারে। এটা কতবার হয় না 1 সেকেন্ডে 50 বার হয়, 1 সেকেন্ডে 50 বার হয়। অর্থাৎ আমরা যে বৈদ্যুতিক বাল্বটা দেখি সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে 50 বার জ্বলে নেবে এভাবে করে, কিন্তু আমাদের চোখে সেটা দেখতে পাই না, মনে হয় যেন এটা কনস্ট্যান্ট জ্বলে নেবে, কিন্তু কনস্ট্যান্ট নেই। কি হয় না 50 বার, 1 সেকেন্ডের মধ্যে 50 বার জ্বলছে নিমছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট কি না, একবারে ব্যাটারি থেকে ওই যে বাল্বটা জ্বলছে এইদিকেই শুধু একমুখী কারেন্ট ফ্লো করবে। আর অল্টারনেটিভে কি একবার এইদিকে কারেন্ট যাবে আবার রিভার্সে আসবে, বুঝতে পারলি? তাহলে ডিসি কারেন্ট কোথায় দেখতে পাবো না ব্যাটারিতে। এই যে আমাদের মোবাইলেতে সব ডিসি কারেন্ট রয়েছে, বুঝেছিস? তাহলে কি না যদি বলে এসি কারেন্ট, আমাদের বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জামগুলো সেগুলো হচ্ছে কি এসি। আর ডিসি যদি বলা হয়ে থাকে ব্যাটারি জাত জিনিসগুলো সব হচ্ছে ডিসি কারেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, ক্লার্কশিপে সম্ভবত প্রশ্নটা এসেছিল যে এসি কারেন্ট বা এসির আবিষ্কার কে করেছে? কি হবে? নিকোলা টেসলা কিন্তু এসি কারেন্ট আবিষ্কার করেছে। আর ডিসি হচ্ছে থমাস এডিসন। আচ্ছা, তাহলে এসি থেকে ডিসি তে কনভার্ট করা হয় রেকটিফায়ার, আর ডিসি থেকে এসি তে কনভার্ট করা হয় কি ইনভার্টার। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সন্ধিপদী পতঙ্গের শ্বাসযন্ত্রের নাম কি? অর্থাৎ সন্ধিপদী কারা হচ্ছে না আরশোলা, ফড়িং, প্রজাপতি, ওরা সব সন্ধিপদী বা অর্থোপোডা শ্রেণীভুক্ত। ওরা কোন যন্ত্র বা কোন অঙ্গের সাহায্যে কি না তারা শ্বাসকার্য চালায়? অপশন বলছে দেহতল, নাকি ট্রাকিয়া বা শ্বাসনালী, নাকি বুক লাং, নাকি বুক গিল। কি হবে? ট্রাকিয়া বা শ্বাসনালীর সাহায্যে কিন্তু আরশোলা বল, প্রজাপতি বল, তারপর হচ্ছে ফড়িং বল, এরা কিন্তু কি শ্বাসকার্য তারা চালায়। আচ্ছা, অপশন এ বলেছে দেহতল। দেহতলের সাথে কোন কোন প্রাণী? অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ, এই সমস্ত প্রাণীরা কিন্তু তোর দেহতলের মাধ্যমে তারা তাদের শ্বাসকার্য চালায়। আচ্ছা, বুক লাং এর মাধ্যমে কে কে চালায়? মাকড়সা, কাংড়া বিছে, এরা কিন্তু বুক লাং। আচ্ছা, বুক গিল কারা কারা? চিংড়ি এবং রাজকাংড়া। বুক গিল, মাকড়সা, কাংড়া বিছে, বুক লাং। আচ্ছা, দেহতল হচ্ছে অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা। আচ্ছা, সন্ধিপদী অর্থাৎ আরশোলা, ফড়িং, প্রজাপতি, এরা কিন্তু কি না শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা, যদি বলা হয় তোর শামুক ও ঝিনুকের শ্বাসঙ্গ পালমোনারি স্যাক হচ্ছে শামুক এবং ঝিনুকের
শ্বাস অঙ্গ, শ্বাস অঙ্গ সাথে রেচন অঙ্গ গুলিয়ে দিসনি, শ্বাস অঙ্গ হচ্ছে কিন্তু পালমোনারি স্যাক। আচ্ছা, যদি বলা হয় মাছের শ্বাস অঙ্গ কি? উল্কা। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ সরকার কত সালে খাদ্যসাথী প্রকল্প চালু করে? পশ্চিমবঙ্গ সরকার কত সালে খাদ্যসাথী প্রকল্প চালু করে? অপশন বলছে 2013 সাল, নাকি 2016 সাল, নাকি 2020 সাল, নাকি 2021 সাল। কি হবে? 2016 সালে কিন্তু খাদ্যসাথী প্রকল্পর সূত্রপাত হয়েছিল। আচ্ছা, 2013 কি কি হয়েছে? কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী। কন্যাশ্রীটা কি না, কন্যা সন্তানদেরকে কি এককালীন আর্থিক সহায়তা করবে সরকার। আচ্ছা, যুবশ্রীটা কি না, বেকার যুবকদের একটা করে মাসিক ভাতা দেবে। আর শিশু সাথী কি না, শিশুদের হার্ট অপারেশন করবার জন্য সরকার, রাজ্য সরকার কি করবে? আর্থিকভাবে সহায়তা করবে। তাহলে শিশু সাথী হোক বা যুবশ্রী হোক বা কন্যাশ্রী হোক, এগুলো কিন্তু সব 2013 সালে হয়েছিল, চালু হয়েছিল। আচ্ছা, 2016 সালে কি হয়েছিল? খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, আর হচ্ছে তোর সেভ লাইফ, সেভ লাইফ। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সেভ লাইফ এবং পথশ্রীও কিন্তু, পথশ্রী না, সবুজশ্রী কিন্তু হয়েছিল তোর 2016 সালে। আচ্ছা, তাহলে খাদ্য সাথী কি না, রেশনে খাদ্য সহায়তা করবে, খাদ্য দেবে, এটা খাদ্য সাথী। আচ্ছা, আর কি বললাম না, স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য খাতে টাকা সহায়তা করবে। আচ্ছা, আর কি সবুজশ্রী, অর্থাৎ যখন একটা শিশু জন্ম হবে তাকে একটা করে চারা গাছ দেওয়া হয়, তাই তো, তার বাড়ির লোককে, সেটা হচ্ছে কি সবুজশ্রী। আর সেভ লাইফ তো আছেই, সেটা হচ্ছে 2016 সালে। আচ্ছা, 2020 সালে কি হয়েছে না, 2020 সালে দুয়ারে সরকার, আর কি হয়েছে তোর পথশ্রী হয়েছে, আর একটা কি হয়েছে কর্মসাথী, কর্মসাথী, পথশ্রী, আর হচ্ছে তোর দুয়ারে সরকার, এগুলো কিন্তু 2020-তে। আচ্ছা, কর্মসাথী কি না, ব্যবসা করবার জন্য আর্থিক সহায়তা করবে সরকার। আচ্ছা, পথশ্রী কি না, রাস্তাঘাট নির্মাণের জন্য প্রকল্প। আর কি দুয়ারে সরকার কি না, এটা এমন একটা প্রকল্প যেখানে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধার জন্য আমরা আবেদন করতে পারি, সেটা হচ্ছে দুয়ারে সরকার। আচ্ছা, 2021 সালে কি হয়েছিল? স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অর্থাৎ কি না, পড়াশোনার জন্য কি ঋণ দেবে সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। আর কি রয়েছে? মা প্রকল্প, অর্থাৎ খাবার জন্য 5 টাকায় ডিম ভাতের ব্যবস্থা করা আছে, মা প্রকল্প। আর একটা কি আছে? লক্ষ্মীর ভান্ডার কিন্তু 2021-এ। সবগুলো আমরা বলে দিচ্ছি। 2013-তে কি কি না, তোর কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী। 2016-তে কি কি আছে? খাদ্য সাথী, কর্মসাথী, কর্মসাথী নয়, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সেভ লাইফ, আর তোর এদিকে হচ্ছে সবুজশ্রী রয়েছে। 2020-তে রয়েছে কি দুয়ারে সরকার রয়েছে, পথশ্রী রয়েছে এবং কর্মসাথী রয়েছে। আর 2021-এ কি রয়েছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আর মা প্রকল্প রয়েছে। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কত সালে পশ্চিম দিনাজপুরকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাগ করা হয়? কত সালে পশ্চিম দিনাজপুরকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাগ করা হয়? অপশন বলছে 1986 সালে, নাকি 1992 সালে, নাকি 2002 সালে, নাকি 2014 সালে। কি হবে? 1992 সালে কিন্তু পশ্চিম দিনাজপুরকে দুটো দিনাজপুর, এখন আমরা যে দুটো দিনাজপুর দেখি না, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এটা আগে একসাথে অবস্থান করতো এবং নাম ছিল পশ্চিম দিনাজপুর, যেটাকে 1992 সালে কিন্তু ওটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কিন্তু পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল কটি? 14টি জেলা ছিল। আচ্ছা, বর্তমানে কতগুলি জেলা রয়েছে? 23টি কিন্তু পশ্চিমবঙ্গে জেলা রয়েছে। আচ্ছা, 14টা, তাহলে 1947-এ 14টা জেলা ছিল। আচ্ছা, তারপর 1950 সালে কিন্তু 15তম জেলা হিসাবে কে ঢুকছে? কোচবিহার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছে? 1950 সালে। 1956 সালে কি না, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন যে আইন হয়েছিল ফজল আলী কমিশনের সুপারিশে, ওই 1956 সালের 1 নভেম্বর বিহারের একটি জায়গা, মানভূম জায়গা, ওই বিহারের মানভূমে কি না, বিহারে অ্যাকচুয়ালি যে সরকার ছিল স্বাধীনতার পর, তারা চেয়েছিল পুরোটা হিন্দি ভাষা করে দেবো, কিন্তু বিহারের মানভূম অঞ্চলটাতে বাংলা ভাষার লোক ছিল। তাহলে ভাষার ভিত্তিতে হয়েছে 1956 সালে 1 নভেম্বর। কি হচ্ছে না, এটা যেহেতু হিন্দি ভাষা হয়ে গেছিল, করতে চেয়েছিল বিহার সরকার,
তাই তারা কি ওখান থেকে ছেড়ে চলে এসে পশ্চিমবঙ্গের সাথে বাংলা ভাষা যেহেতু তাই যুক্ত হয়ে গেল। কততে? 1956 পয়লা নভেম্বর, যেটা এখন বর্তমানে পুরুলিয়া জেলা। তাহলে 1947-এ 14টা ছিল, 15তমতে এসে ঢুকলো কে না তোর কোচবিহার, 16তমতে আসছে 1956 পয়লা নভেম্বর তোর পুরুলিয়া জেলা। আচ্ছা, তারপরে 1986 সালের পয়লা মার্চ, 1986 সালের পয়লা মার্চ ওই যে দুটো 24 পরগনা ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি আগে কি ছিল? শুধু 24 পরগনা ছিল, এখন আছে দুটো 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। সেটাতে ভাগ হয়ে যাচ্ছে 1986 সালের পয়লা মার্চ। 1992 সালে আবার একটা তাক বেড়ে গেল। আগে একটি 24 পরগনা ধরা ছিল, এখন দুটো 24 পরগনা হয়ে গেল। মানে কি তাহলে কটা? 14, 15, 16 ছিল, 17 নাম্বার কিন্তু হয়ে গেল। 1992 সালের পয়লা এপ্রিল দুটো দিনাজপুর, একটা দিনাজপুর থেকে দুটো দিনাজপুর করে দিল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তাহলে দেখ এখানে আবার একটা বাড়লো, তাহলে কটা হলো? 18টা হলো। 2002 সালের পয়লা জানুয়ারি কি হচ্ছে? মেদিনীপুর এককভাবে ছিল, সেটাকে দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর। তাহলে এটা কত? 2002 সালে হচ্ছে, কত তারিখ হচ্ছে না পয়লা জানুয়ারিতে। আচ্ছা, তাহলে কটা হলো? 19টা হয়ে গেল। 19টার পর 20তমতে হয়েছে কি 2014 সালে 25শে জুন। 2014 সালের 25শে জুন কি হলো না জলপাইগুড়ি জেলা থেকে একটি অংশকে বাদ দিয়ে দিল, দিয়ে সেটাকে একটা নতুন জেলা করলো আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ার 2014 সালের 25শে জুন কততম জেলা হলো? 20টা জেলা হলো। 2017 সালে 3টে জেলা হলো, তাহলে দেখ 23টা হয়ে যাচ্ছে। কোন 3টে জেলা নতুন করে তৈরি হলো না 2017 সালের 14ই ফেব্রুয়ারি। কি দিন? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স দিবস। ওই দিন কি হচ্ছে? দার্জিলিং থেকে একটা অংশকে বাদ দিয়ে কালিম্পং নামে একটা নতুন জেলা করলো। তাহলে কালিম্পং কবে হয়েছে দার্জিলিং থেকে? 2017 সালে 14ই ফেব্রুয়ারি। আচ্ছা, তাহলে 21টা হলো। 22 নাম্বার কি না 2017 সালে 4ঠা জুলাই, 4ঠা এপ্রিল কিন্তু হচ্ছে কি তোর এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে হচ্ছে কি ঝাড়গ্রাম। আর 7ই এপ্রিল কি হচ্ছে তোর বর্ধমানকে ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তার এখন বর্তমানে 23টি জেলা রয়েছে, কিন্তু স্বাধীনতার সময় ছিল কোনটা? 14টা ছিল। আর মানে কোন জেলাটা সর্বপ্রথম ঢুকেছে? কোচবিহার ঢুকে, তার জন্য কোচবিহারটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। কততে? 1950 সালে হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সবাক শ্বসন প্রক্রিয়ায় চূড়ান্ত বিক্রিয়াজাত পদার্থটি কি? সবাক শ্বসন প্রক্রিয়ায় চূড়ান্ত বিক্রিয়াজাত পদার্থটি কি? অপশন বলছে CO2 এবং H2O, মানে জল এবং কার্বন ডাই অক্সাইড, নাকি অক্সিজেন ও জল, নাকি বলছে ল্যাকটিক অ্যাসিড, নাকি কোনোটি নয়। আর একবার বলছি, বলছে সবাক শ্বসন প্রক্রিয়ায় কোন দুটি উপাদান তৈরি হয়? অপশন বলছে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হয়, নাকি অক্সিজেন এবং জল তৈরি হয়, নাকি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, নাকি কোনোটি নয়। কি হবে? কার্বন ডাই অক্সাইড ও জল। কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হয়। সর্বপ্রথম জানতে হবে শ্বসন বা রেসপিরেশন কি। আমরা দেখ খাবারটা খেয়েছি, আমরা শ্বসন বলতে কি বুঝি? যে আমরা এই যে শ্বাস নিচ্ছি অর্থাৎ প্রশ্বাস এবং শ্বাস ছাড়ছি নিঃশ্বাস, এই বিষয়টা শ্বসন। এটা কিন্তু শ্বসন নয়। শ্বসন অ্যাকচুয়ালি কি না আমরা যে খাবারটা খেয়েছি, কার্বোহাইড্রেট জাতীয় যে আমরা খাবারটা খেয়েছি তার সরলতম রূপ কি? গ্লুকোজ। সেই গ্লুকোজ গুলো ধর পোলা কোষে, বিভিন্ন যে কোষগুলো আছে কোষে পৌঁছে গেছে। আমরা এই যে প্রশ্বাসটা গ্রহণ করলো, অক্সিজেনটা নিচ্ছি এবং কি না ফুসফুসীয় তোর ফুসফুসীয় ধমনীয় যে বিশুদ্ধ রক্তটা ফুসফুসের কাছ থেকে নিয়ে যাচ্ছে, যে ব্যাপন প্রক্রিয়ায় কি না গ্যাসের আদান প্রদান হচ্ছে, দেখি কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিচ্ছে, অক্সিজেনটাকে ভেতরে নিয়ে নিচ্ছে। ওই অক্সিজেনের সাথে এই যে বিভিন্ন কোষে যে গ্লুকোজ গুলো রয়েছে তার সাথে বিক্রিয়া করে, অর্থাৎ গ্লুকোজ যখন বিক্রিয়া করে তোর শক্তি উৎপাদন করবে। আমরা অ্যাকচুয়ালি কাজ করছি, আমাদের কাজের জন্য কিসের দরকার? শক্তির দরকার। তাহলে এই যে অক্সিজেনের সাথে যখন কোষে থাকা গ্লুকোজটা বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করবে, সেটাকে বলা হবে কি সবাক শোষণ। বা সবাক শোষণ না বলে শুধু বলবো যে গ্লুকোজ যখন কি শক্তি তৈরি করে তখনই তাকে বলা হবে, অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয় না গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই, সেটা হচ্ছে শ্বসন। এই শ্বসনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবাক শ্বসন বা বায়বীয় শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন বা অবায়বীয় শ্বসন।
সবাত শোষণটা কি না, এই যে অক্সিজেনটা নিলাম, এই অক্সিজেনের সাথে কোষে থাকা গ্লুকোজের বিক্রিয়া করে যখন তোর এই শক্তি উৎপন্ন করবে তখন সেটাকে বলা হয় সবাত শোষণ। এই সবাত শোষণে সব থেকে বেশি কিন্তু তোর এনার্জি তৈরি হয় বা শক্তি তৈরি হয় কত না 36 থেকে 38 এটিপি। আমরা জানি যে এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে, তাই তো? এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির ফুল ফর্ম। তাহলে এই 36 থেকে 38 অণু এটিপি কিন্তু সবাত শোষণ প্রক্রিয়ায় এনার্জি তৈরি হয়। এই যে এনার্জির সাথে সাথে কিন্তু সবাত শোষণে আর কি তৈরি হয় না জল তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়। অক্সিজেন কিন্তু অক্সিজেন আছে, অক্সিজেনের সহযোগিতায় সবাত শোষণটা হবে, কিন্তু অক্সিজেন তৈরি হয় না, তৈরি হয় কোনটা? কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হয়। আচ্ছা, অবাত শোষণ কি না যখন অক্সিজেনের উপস্থিতি ছাড়াই যখন গ্লুকোজটা থেকে তোর এনার্জি তৈরি হবে তখন সেটাকে বলা হবে অবাত শোষণ। যেমন ধর পেশিকোষে বিভিন্ন যে পেশিকোষগুলো অনেক দীর্ঘক্ষণ ধরে যদি রেস্ট না নিয়ে যদি কাজ করিস তখন কি হয় বলতো, ওই পেশিকোষে যে গ্লুকোজটা রয়েছে সেই গ্লুকোজটা কি ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, তাই আমাদের পেশির ক্লান্তি চলে আসে। তাহলে এই ল্যাকটিক অ্যাসিডটা কোন পদ্ধতিতে সৃষ্টি হচ্ছে? অবাত শোষণ প্রক্রিয়ায়, অর্থাৎ কি অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় সবাত শ্বসন প্রক্রিয়াটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হবে। মাইটোকন্ড্রিয়ায় হয় বলেই তো, অর্থাৎ সবাত শ্বসন মাইটোকন্ড্রিয়ায় হয়, তাহলে শক্তিটা কোথায় উৎপন্ন হবে? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন করে বলেই তো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর্তা বলা হয়। তাহলে যদি বলা হয় সবাত শোষণ কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, তোর সবাত শোষণে কত অণু তোর এটিপি শক্তি তৈরি হয়? 36 থেকে 38 অণু এটিপি তৈরি হবে। আর অবাতে কিন্তু খুব কম তৈরি হয়, কত? মাত্র 2 অণু এটিপি তোর এনার্জি তৈরি হয়। তাহলে সবাত শোষণ মাইটোকন্ড্রিয়ায় হয়, অবাত শোষণ কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। অবাত শোষণ কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নটি হলো সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ কোনটি? সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ কোনটি? অপশন এল তরঙ্গ, নাকি এস তরঙ্গ, নাকি পি তরঙ্গ, নাকি কোনোটি নয়। আর অপশনগুলো বলছি, এল তরঙ্গ বা লাভ তরঙ্গ, নাকি পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, নাকি এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ। আর অপশন ডি আছে কোনোটি নয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।